লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। গল্প শুরু করার আগে কয়েকটি বিশেষ কথা। দুই মেরুর কাহিনী কোনো একটি পৃথক গল্প নয়, বরং দুটি ভিন্ন স্বাদের কাহিনী সংকলিত একটি অডিও বুক। আমরা আশা করব আপনারা আমাদের অন্যান্য গল্পকে যেভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন, দুই মেরুর কাহিনীকেও আপনারা সেইভাবেই সাপোর্ট এবং ভালোবাসা দেবেন। তাহলে আর একটুও সময় ব্যয় না করে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন ভিন্ন স্বাদের দুটি কাহিনী সংকলিত অডিও বুক, দুই মেরুর কাহিনী। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম কাহিনী, হুমায়ুন আহমেদের লেখা আলাউদ্দিনের চেরাগ। নান্দিনা পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক নিশানাথবাবু কিছুদিন হলো রিটায়ার করেছেন। আরও বছরখানেক চাকরি করতে পারতেন, কিন্তু করলেন না। কারণ দুটো চোখেই ছানি পড়েছে, পরিষ্কার কিছু দেখেন না। ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না। নিশানাথবাবুর ছেলে মেয়ে কেউ নেই। একটা মেয়ে ছিল, খুব ছোটবেলায় টাইফয়েডে সে মারা যায়। তার স্ত্রী মারা গেছেন গত বছর। এখন তিনি একা একা থাকেন। তার বাসা নান্দিনা বাজারের কাছে। পুরনো আমলের দুকামরার একটা পাকা দালানে তিনি থাকেন। কামরা দুটির একটি পুরানো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা। তার নিজের জিনিস নয়, বাড়িওয়ালার জিনিস। ভাঙা খাট, ভাঙা চেয়ার, পিতলের কয়েকটা তোবড়ানো ডেচকি, আর কিছু পুরনো বাসনকোসন। বাড়িওয়ালা নিশানাথবাবুকে প্রায় বলেন, এই সব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেবো। শেষ পর্যন্ত করে না। তাতে নিশানাথবাবুর খুব একটা অসুবিধাও হয় না। পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া সারেন। বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান। সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন। তার একটা কেরোসিনের স্টোভ আছে। রাতের বেলা চা খেতে ইচ্ছে হলে স্টোভ জ্বালিয়ে নিজেই চা বানান। জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে, কিন্তু তা নিয়ে নিশানাথবাবু মন খারাপ করেন না। মনে মনে বলেন, একা মানুষ, নিজের মতো থাকি, আমার আবার কষ্ট কিসের। একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় নিশানাথবাবু তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরুলেন। নদীর পাশের বাঁধের ওপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন। চোখে কম দেখলেও অসুবিধা হয় না, কারণ গত 20 বছর ধরে এই পথে তিনি হাঁটাহাঁটি করেছেন। আজ অবশ্যই একটু অসুবিধা হলো। তার চটির একটা পেরেক উঁচু হয়ে গেছে, পায়ে লাগছে, হাঁটতে পারছেন না। তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন। তার শরীরটাও আজ খারাপ, চোখে যন্ত্রণা হচ্ছে, বাঁ চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছে। বাড়ি ফিরে তিনি খানিকক্ষণ বারান্দায় বসে রইলেন। রাত 9টার দিকে তিনি ঘুমোতে যান। রাত 9টা বাজতে এখনও অনেক দেরি। সময় কাটানোই তার কাছে এখন অনেক বড় সমস্যা। কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে হতো, কিন্তু হাতে কোনো কাজ নেই। বসে থাকা ছাড়া কিছু করার নেই। আচ্ছা, চটির উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করলে কেমন হয়? কিছুটা তো সময় কাটে। তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন। হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না। জঞ্জাল রাখার ঘরটিতে উঁকি দিলেন। রাজ্যের জিনিস সেখানে, কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছু নেই। মন খারাপ করে বের হয়ে আসছিলেন। হঠাৎ দেখলেন ঝুড়ির ভেতরে এক গাদা জিনিসের মধ্যে লম্বাটে ধরনের কি একটা যেন দেখা যাচ্ছে। তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার পেরেকে বাড়ি দিতেই অদ্ভুত কাণ্ড হলো। কালো ধোঁয়ায়
ঘর ভর্তি হয়ে গেল। নিশানাথবাবু ভাবলেন, চোখের গণ্ডগোল? চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে। কিন্তু না, চোখের গণ্ডগোল নয়। কিছুক্ষণের মধ্যে ধোঁয়া কেটে গেল। নিশানাথবাবু অবাক হয়ে শুনলেন, মেঘগর্জনের মতো শব্দে কে যেন বলছে, আপনার দাস আপনার সামনে উপস্থিত, হুকুম করুন, এক্ষুনি তামিল হন। কে 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 কথা বলে? জনাব, আমি আপনার ডান দিকে বসে আছি, ডান দিকে ফিরলেই আমাকে দেখবেন। নিশানাথবাবুর ডান দিকে ফিরতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। পাহাড়ের মতো একটা কি যেন বসে আছে, মাথা প্রায় ঘরের ছাদে গিয়ে লেগেছে। নিশ্চয়ই চোখের ভুল। নিশানাথবাবু ভয়ে ভয়ে বললেন, বাবা, তুমি কে? চিনতে পারলাম না। আমি হচ্ছি আলাউদ্দিনের চিরাগের দৈত্য। আপনি যে জিনিসটি হাতে নিয়ে বসে আছে, এটাই হচ্ছে সেই বিখ্যাত আলাউদ্দিনের চিরাগ। বলো কি? সত্যি কথাই বলছি জনাব, দীর্ঘদিন এখানে ওখানে পড়েছিল, কেউ ব্যবহার জানে না বলে ব্যবহার হয়নি। 5000 বছর পর আপনি প্রথম ব্যবহার করেন। এখন হুকুম করুন। কি হুকুম করব? আপনি যা চান বলুন, এক্ষুনি নিয়ে আসবো। কোন জিনিসটা আপনার প্রয়োজন বলুন। আমার তো কোনো জিনিসের প্রয়োজন নেই। চেরাগের দৈত্য চোখ বড় বড় করে অনেকক্ষণ নিশানাথবাবুর দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলায় বলল, জনাব, আপনি কি আমায় ভয় পাচ্ছেন? প্রথমে পেয়েছিলাম, এখন পাচ্ছি না। তোমার মাথায় ওই দুটো কি, সিং নাকি? জি, স্যার। বিশ্রী দেখাচ্ছে। চেরাগের দৈত্য মনে হলো একটু বেজার হয়েছে। মাথার লম্বা চুল দিয়ে সে শিং দুটো ঢেকে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, এখন বলুন কি চান। বললাম তো কিছু চাই না। আমাদের ডেকে আনলে কোনো একটা কাজ করাতে দিতে হয়। কাজ না করা পর্যন্ত চেরাগের ভেতর ঢুকতে পারি না। অনেক ভেবেচিন্তে নিশানাথবাবু বললেন, আমার চটির পেরেকটা ঠিক করে দাও। অমনি দৈত্য আঙুল দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে পেরেক ঠিক করে বলল, এখন আমি আবার চেরাগের ভেতরে ঢুকে যাব। যদি আবার দরকার হয় চেরাগ দিয়ে লোহা বা তামার উপর খুব জোরে বাড়ি দেবেন। আগে চেরাগ একটুখানি ঘষলেই আমি চলে আসতাম, এখন আসি না। চেরাগ পুরনো হয়ে গেছে তাই। ও আচ্ছা, চেরাগের ভেতরেই তুমি থাকো? জি। করো কি? ঘুমাই। তাহলে জনাব, আমি এখন যাই। বলতে বলতেই সে ধোঁয়া হয়ে চেরাগের ভেতর ঢুকে গেল। নিশানাথবাবু স্তম্ভিত হয়ে দীর্ঘ সময় বসে রইলেন। তারপর তার মনে হলো এটা স্বপ্ন ছাড়া কিছুই নয়। বসে ঝিমোতে ঝিমোতে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে একটা আজে বাজে স্বপ্ন দেখেছেন। তিনি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন। পরদিন তার আর এত ঘটনার কথা মনে রইল না। তার খাটের নিচে পড়ে রইল আলাউদ্দিনের বিখ্যাত চেরাগ। মাসখানেক পার হয়ে গেল। নিশানাথবাবুর শরীর আরও খারাপ হলো। এখন তিনি আর হাঁটাহাঁটিও করতে পারেন না। বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে থাকেন। এক রাতে ঘুমোতে যাবেন, মশারি খাটাতে গিয়ে দেখেন একদিকের পেরেক খুলে এসেছে। পেরেক বসানোর জন্য আলাউদ্দিনের চেরাগ দিয়ে এক বাড়ি দিতেই ওই রাতের মতো হলো। তিনি শুনলেন গম্ভীর গলায় কে যেন বলছে, জনাব, আপনার দাস উপস্থিত, হুকুম করুন। তুমি কে? সে কি, এর মধ্যে ভুলে গেলেন? আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য। ও আচ্ছা আচ্ছা, আরেকদিন তুমি এসেছিলে? জি। আমি ভেবেছিলাম বোধহয় স্বপ্ন। মোটেই স্বপ্ন না। আমার দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন এটা সত্যি। তাকালেও কিছু দেখি না রে বাবা, চোখ দুটো গেছে। চিকিৎসা করাচ্ছেন না কেন? টাকা কোথায় চিকিৎসা করাবো? কি মুশকিল! আমাকে বললেই তো আমি নিয়ে আসি।
যদি বলেন তো এক্ষুনি এক কলসি সোনার মোহর এনে আপনার খাটের নিচে রেখে দিই। আরে না, এত টাকা দিয়ে আমি কি করব? কদিনই বা বাঁচবো? তাহলে আমাকে কোনো একটা কাজ দিন। কাজ না করলে তো আমি চিরাগের ভেতরে যেতে পারি না। বেশ, মশারিটা খাটিয়ে দাও। দৈত্য খুব যত্ন করে মশারি খাটালো। মশারি দেখে সে খুব অবাক। 5000 বছর আগে নাকি এই জিনিস ছিল না। মশার হাত থেকে বাঁচার জন্যে মানুষ যে কায়দা বের করেছে তা দেখে সে মুগ্ধ। জনাব, আর কিছু করতে হবে? না, আর কি করবে? যাও এখন। অন্য কিছু করার থাকলে বলুন, করে দিচ্ছি। চা বানাতে পারো? জি না, কিভাবে বানায়? দুধ চিনি মিশিয়ে। না, আমি জানি না, আপনাকে শিখিয়ে দিন। থাক, বাদ দাও, আমি শুয়ে পড়বো। আপনার মতো অদ্ভুত মানুষ জনাব আমি এর আগে কখনো দেখিনি। কেন? আলাউদ্দিনের চেরাগ হাতে পেলে সবার মাথা খারাপের মতো হয়ে যায়। কি চাইবে কি না চাইবে বুঝে উঠতে পারে না। আর আপনি কি না? নিশানাথবাবু বিছানায় শুয়ে পড়লেন। দৈত্য বলল, আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেবো? তাতে ঘুমোতে আরাম হবে। আচ্ছা দাও। দৈত্য মাথায় হাত বুলিয়ে দিল। নিশানাথবাবু ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙলে মনে হলো আগের রাতে যা দেখেছেন সবই স্বপ্ন। আলাউদ্দিনের চেরাগ হচ্ছে রূপকথার গল্প। বাস্তবে তা কি হয়? হওয়া সম্ভবও নয়। দুঃখে কষ্টে নিশানাথবাবুর দিন কাটতে লাগলো। শীতের শেষে তার কষ্ট চরমে উঠল। এমন অবস্থা হলো যে আর বিছানা ছেড়ে উঠতে পারেন না। হোটেলের একটা ছেলে দুবেলা খাবার দিয়ে যায়, সেই খাবারও মুখে দিতে পারেন না। স্কুলের পুরনো স্যারেরা মাঝে মাঝে তাকে দেখতে এসে দীর্ঘশ্বাস ফেলেন। নিজেদের মধ্যে বলাবলি করেন, এ যাত্রা আর টিকবে না। বেচারা বড় কষ্ট করল। তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে 300 টাকা নিশানাথবাবুকে দিয়ে এলেন। তিনি বড় লজ্জায় পড়লেন। কারোর কাছ থেকে টাকা নিতে তার বড় লজ্জা লাগে। এক রাতে তার জ্বর খুব বাড়ল। সেই সঙ্গে জল পিপাসায় ছটফট করতে লাগলেন তিনি। বাতের ব্যথা এমন হয়েছে যে বিছানা ছেড়ে নামতে পারছেন না। তিনি করুণ গলায় একটু পরপর বলতে লাগলেন, জল, জল। এই নিন জনাব, জল। তুমি কে? আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য। ও আচ্ছা, তুমি। নিন, আপনি খান। আমি আপনাতেই চলে এলাম। যা অবস্থা দেখছি, না এসে আর পারলাম না। শরীরটা বড়ই খারাপ করছে রে বাবা। আপনি ডাক্তারের কাছে যাবেন না, টাকা পয়সা দেবেন না, আমি কি করব বলুন? তা তো ঠিকই, তুমি আর কি করবে? আপনার অবস্থা দেখে আমার মনটা খুব খারাপ হলো, তাই নিজে থেকেই আমি আপনার জন্য একটা জিনিস এনেছি। এটা আপনাকে নিতেই হবে, না নিলে কিন্তু আমি খুব রাগ করব। কি জিনিস? একটা পরশ পাথর নিয়ে এসেছি। সে কি? পরশ পাথর কি সত্যি সত্যি আছে নাকি? থাকবে না কেন? এই তো দেখুন, হাতে নিয়ে দেখুন। নিশানাথবাবু পাথরটা হাতে নিলেন। পায়রার ডিমের মতো একটা ছোট্ট কালো কুচকুচে পাথর, কিন্তু অসম্ভব মসৃণ। এটাই বুঝি পরশ পাথর? জি, এই পাথর ধাতুর তৈরি। যে কোনো জিনিসের গায়ে লাগালে সেই জিনিস সোনা হয়ে যাবে। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। দৈত্য খুঁজে খুঁজে এক বিশাল বালতি নিয়ে এলো। পরশ পাথর সেই বালতির গায়ে লাগাতেই সোনালি রঙের আভায় বালতি ঝকঝক করতে লাগলো। দেখলেন? হ্যাঁ দেখলাম, সত্যি সত্যি সোনা হয়েছে। হ্যাঁ, সত্যি সোনা। এখন এই বালতি নিয়ে আমি কি করব? আপনি অদ্ভুত লোক। এই বালতির কত দাম এখন জানেন? এর মধ্যে আছে 20 সের সোনা। ইচ্ছা করলেই পরশ পাথর ছুঁয়ে আপনি লক্ষ লক্ষ টন সোনা বানাতে পারবে। নিশানাথবাবু কিছু বললেন না, চুপ করে রইলেন। দৈত্য বলল, আলাউদ্দিনের চেরাগ যেই হাতে পায়
সেই বলে পরশ পাথর এনে দেওয়ার জন্য, কাউকে দেইনি। দাও না কেন? লোভী মানুষদের হাতে এসব দিয়ে কি হবে? এসব দিতে হয় নির্লোভ মানুষকে। নিন, পরশ পাথরটা যত্ন করে রেখে দিন। আমার লাগবে না, যখন লাগবে তোমার কাছে চাইবো। নিশানাথবাবু পাশ ফিরে শুলেন। পরদিন জ্বরে তিনি প্রায় অচৈতন্য হয়ে গেলেন। স্কুলের স্যারেরা তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন। ডাক্তাররা মাথা নেড়ে বললেন, ওনার শরীর একেবারে ভেঙে পড়েছে, আজ রাতটা কাটবে কিনা সন্দেহ। আমি কিন্তু খুব একটা ভালো বুঝছি না। নিশানাথবাবু মারা গেলেন পরদিন ভোর 6টায়। মৃত্যুর আগে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার সাহেবকে কানে কানে বললেন, আমার ঘরে একটা বড় বালতি আছে, এটা আমি স্কুলকে দিলাম, আপনি মনে করে বালতিটা নেবেন। নিশ্চয়ই নেব। খুব দামি বালতি। আহা, আপনি কথা বলবেন না, কথা বলতে আপনার খুব কষ্ট হচ্ছে, চুপ করে শুয়ে থাকুন। কথা বলতে তার সত্যি সত্যি কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বালতিটা যে সোনার তৈরি এটা তিনি বলতে পারলেন না। হেডমাস্টার সাহেব ওই বালতি নিয়ে গেলেন। তিনি ভাবলেন, বাহ, কি সুন্দর বালতি, কি ঝকঝক করছে। পেতলের বালতি হলেও রংটা কিন্তু বেশ ভালো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, চমৎকার বালতি। দীর্ঘদিন নান্দিনা হাই স্কুলের বারান্দায় বালতিটা পড়ে রইল। বালতি ভর্তি থাকতো জল, জলের ওপর একটা মগ ভাসত। সেই মগে করে ছাত্ররা একে অপরের দিকে জল ছেটাতো। তারপর একদিন বালতিটা চুরি হয়ে যায়। কে জানে এখন সেই বালতি কোথায় আছে। শেষ হলো আমাদের আজকের প্রথম কাহিনী। এবার শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় কাহিনী, সন্দীপ দাশগুপ্তের লেখা লর্ড ক্লাইভের বনবিড়াল। এই আখ্যান অশ্রুত না হলেও বিস্তৃত তো বটেই। কাহিনী পুনর্নির্মাণের আগে প্রণতি জানাই প্রয়াত এক কবিকে। তিনি বিনয়বাবু। যেই খাতায় বিড়াল দেবতা লিখলেন, অমনি 7-8টা বনবিড়াল কোথা থেকে তার বাড়িতে ভাত খেতে হাজির হলো। এক অস্থির কবির এহেন ঘোরের ভিন্নতর দর্শন ভাবাচ্ছে না, বরং ভেবে দেখলাম কেউ তো কখনো তাদের ভালো চোখে দেখেইনি। এই বিড়াল জীবজগতের এমন এক প্রজাতির সদস্য যাদের নিয়ে ভালো কথা লেখা হয়েছে কদাচিৎ। ভিনদেশি কবি সিলভিয়া প্লাথো হাসপাতালের শয্যায় 7-5 ভাবছিলেন সামনে রাখা টিউলিপের তোড়া নিয়ে। পাপড়ি মেলায় এহেন সুন্দর ফুল দেখে তার কেন জানি মনে হলো আফ্রিকার বনবিড়ালের কথা। এই বুঝি তারা দাঁত নখ থাবা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। যেদিকে তাকাই ছত্রে ছত্রে তার হিংস্রতার ব্যাখ্যান। রেহাই দেয়নি প্রবাদমালাও, সেখানেও বিধান ঘরের বিড়াল বড় অদূরে পোষ্য, কিন্তু সে যেন কখনো অরণ্যচারী না হয়, তাহলেই হয়ে যাবে বনবিড়াল। অবস্থান্তরে পাল্টে যাবে চরিত্র। কম গেলেন কি রবিবাবুও? হচ্ছিল কালান্তর আর রায়তের কথা। হঠাৎ কি মনে হলো, ফস করে লিখে দিলেন, আজ যারা কাটতে চায় যদি তাদের চেষ্টা সফল হয় তবে কালই তারা বনবিড়াল হয়ে উঠবে। মোদ্দা কথা হলো, বিড়াল খুব ভালো, কিন্তু বনবিড়াল ভারী পাজি। যাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছেন বিভূতিভূষণ। সে ঝোপের তলা দিয়ে কালো মোড়লের ধান ক্ষেতের দিকে যাচ্ছে, ডোরা কাটা পুচ্ছ। থমকে দাঁড়ানো পথের কবি জানেন নড়াচড়া করা যাবে না, সাড়া পেলেই লেজ তুলে হারিয়ে যাবে। মিনিট খানেকে হলেও তাই। কি করে বুঝে ফেলেছে কোনো মানুষ তাকে দুচোখে গিলছে? বুঝতেই এক দৌড়ে কোথায় সত্যি মিলিয়ে গিয়েছে। মিলিয়ে সে সত্যি গিয়েছে।
ক্ষেতের ঘাস ফড়িং কিংবা ইঁদুর চিবোতে সে আর আসে না। মুরগি আর পায়রার ঘাড় ধরে নিয়ে যেতে গেরস্থের ডেরায় হানা দেয় কি? দিব্যি তো বেড়ে উঠছে গাছের কোটরে পাখির ছানা, ডিমও ফুটছে দিব্যি। মাঝরাতে সে সব তুলে নিয়ে যাওয়ার ছেলে ধরা বন বিড়ালি যে নিরুদ্দেশ। কোনো ঝোপের গহ্বরে সারাদিন ঝিমোচ্ছেও না সাহেবে বিচারে অদ্ভুত সেই নিশাচর। গ্রামবাসীর পিটুনিতে আজও বন বিড়ালের দফারফার খবর শুনলে খানিক বিস্মিতই হই। ভাবি, আছে ওরা এখনো? কোন গ্রাম, কোন দেশ, কোন জেলা? থাকার তো কথা নয়। সে তো সেই কবে কোন আমলে নবাব সৈয়দ মীর জাফর আলী খানের ভেট হয়ে পৌঁছে গিয়েছে শ্রবশায়ারের তোলাবাজের জিম্মায়। এমনকি জাহাজে চেপে পাড়ি দিয়েছে বিলেতেও। সে জন্তু বিলেতে কিন্তু সত্যি এখনও আছে। বিশ্বাস না হলে লন্ডন ম্যাগাজিন খুঁজুন। 1759 সালের কোনো এক সংখ্যায় সে শটান তাকিয়ে দিব্যি দাঁড়িয়ে থাবার নিচে ধরা মৃত মুরগিসহ, গলায় লৌহ শৃঙ্খল, শৃঙ্খলের অন্য প্রান্ত ধরে গাছের নিচে উপবিষ্ট কোনো এক নেটিভ, যাকে নবাবের ভেট নিয়ে দেখভাল করতে জাহাজে উঠতে হয়েছে। পরনে তার দরবারি পরিচ্ছদ, মাথায় ইয়া বড় পাগড়ি, প্রেক্ষাপটে গাছপালা, সঙ্গে মেঘ আর পাহাড়ের আবছা আবাস। কয়েক বছর পরে 1793 সালে জন্ম নেওয়া বিলিতি ওয়ান্ডারফুল পত্রিকাও তাকে বিনোদন ডালির অতি উত্তম খোরাক ভেবে রিপ্রিন্ট করেছে। সঙ্গে বেশ রসিয়ে লেখা হচ্ছে, এনগ্রেভিংয়ে নবপ্রেরিত ভারতীয় সার্ভান্ট দিব্যি দেশি ভাষায় জন্তুর সঙ্গে অনর্গল কথা বলতো। জন্তুও কেনা গোলামের মতো তার প্রতিটি নির্দেশ পালন করত। এ কথা জানলে বাঙালি মাত্রেই বঙ্কিমকে মনে পড়বে। বঙ্কিম মানে কমলাকান্তের কথা, যিনি হুকা হাতে ঝিমাইতেছিলেন, যার মনে হচ্ছে ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে আফিম চেয়েছেন। কর্তার দুধ সাবার করেছে সে বিড়াল। কর্তা এবার পুরুষত্ব প্রমাণ করবেন, তাই হাতে ভগ্ন ষষ্ঠী নিয়ে মার্জারির প্রতি ধাবমান হইলেন। কিন্তু বিড়াল আদৌ ভয় না পেয়ে হাই তুলে বলছে, মিয়াও। প্রশ্ন রাখছে, সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, মৎস্য, মাংস সকলে তোমরা খাইবে, আর আমরা কিছু পাইব না কেন? বঙ্কিমের বিড়াল কমলাকান্তকে বোঝাতে চেয়েছে, পরোপকারী পরম ধর্ম। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। সন্দেহ নেই বঙ্কিম তার বিড়ালকে ওয়ান্ডারফুল বানাতে প্রাণপাত করেছেন। এহেন মার্জারি তুলেওছে অব্যর্থ প্রশ্ন। তাতে কেবলই মনে হচ্ছে বন বিড়ালও দিব্যি তার মতোই বলতে পারত, ঘাস ফড়িং আর ইঁদুর খাইয়া আমরা তো তোমাদের ফসলে রক্ষা করিতাম। মুরগি কবুতর তোমরা একা কেন খাইবে? আমরা খাইলেই কেন ক্রোধানলে জ্বালিয়া হত্যা করিতে উদ্যত হও? এদিকে নবাবের বনবিড়ালকে ওয়ান্ডারফুল করতে বঙ্কিমের মতোই সেই ব্রিটিশ পত্রিকা তার গায়ে খানিক রং চাপিয়েছে। প্রতীয়মান জন্তুর একগুচ্ছ গোঁফ আর ধারালো দাঁত, সঙ্গে বনবিড়ালের ট্রেডমার্ক কিঞ্চিত বাঁকানো লম্বা গগনমুখী কানজোড়া। নবপ্রেরিত প্রতিপালক আঙুল তুলে তার দিকে নির্দেশ করে যেন বলছে, দেখো দেখো, তোমরা সাহেব সুবরা তো অদ্ভুত জানোয়ার দেখিতে চাইছ, এই যে তেমনই এক প্রাণী নিয়ে হাজির হয়েছে তোমাদের ডেরায়। তোমাদের ডেরা মানে টাওয়ার অফ লন্ডন, ইংল্যান্ডের বিখ্যাত বা কুখ্যাত সেই দুর্গ যেখানে 600-র বেশি বছর ধরে ছিল চিড়িয়াখানাও। এশিয়া, আমেরিকা, আফ্রিকা চষে ফেরা ইংরেজদের মুখে বাঘ, ভল্লুক, জেব্রাদের গল্প শুনে স্বাদ মিটবে কেন ছাপোষা মানুষজনের? ওদের ভাষায় বহিরাগত কিংবা অদ্ভুত প্রাণীদের জাহাজে চালান করা হতো হামেশাই।
চমকে যাই সেই সব বহিরাগত অতিথিদের ভিড়ে টাওয়ারে সুরক্ষিত এক মেরু ভাল্লুকের গল্পে। তৃতীয় হেনরির জিম্মায় যার আগমন নরওয়ের রাজার উপহার হয়ে। তিনি নাকি লাঞ্চ সারতেন, আবার টেমস নদীতে মাছও ধরতেন। মোদ্দা ব্যাপার হলো, যে রাজতন্ত্রে সূর্যাস্ত হয় না তার বৈভবের দেখনদারি। তাই রাজার নিজস্ব চিড়িয়াঘর। কে না জানে সেই মধ্যযুগ থেকেই রাজা মহারাজাদের হরেক উপহার বিনিময়ের অভ্যেসের কথা। এই হরেকের মধ্যে থাকতো অসহায় অবলা প্রাণীগুলো। শুধু সৌজন্য আর অভ্যাস তো নয়, কূটনীতিও। তৃতীয় হেনরি যেমন বিয়েতে রোম সম্রাটের কাছ থেকে পাওয়া 3টি চিতাবাঘ পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন, অনেকে মনে করেছেন তখনই রাজামশাইয়ের মাথায় খেলেছিল চিড়িয়াখানার ভাবনা। যদিও সে শখ তার পিতৃদেব জনেরও ছিল, বা ইংল্যান্ডে তাদের আগেকার অনেক রাজারও। আগেই বললাম, একদিন দেখতে দেখতে টাওয়ারে নরওয়ে থেকে এলো মেরু ভাল্লুক, আফ্রিকার সিংহ। ফ্রান্সের রাজা পাঠালেন বিশাল এক হাতি, যাকে চাক্ষুষ করতে ঝাঁপিয়ে পড়ল হাজার হাজার লন্ডনবাসী। ঐরাবতের জন্য একেবারে নতুন করে 40x20 ফুটের ঘর বানানো হলো। সে হাতি অবশ্য অচিরেই দেহ রাখল। 15 শতকের গোড়ার দিকে টাওয়ার অফ লন্ডনে ডানা ঝাপটালো ঈগলও। ইতিহাসে বারবার শুধু লেখা হয় রাজামশাই জেমসের পূর্ণাঙ্গ বাইবেল প্রকাশ কীর্তি, লেখা হয় না একই সঙ্গে এই রাজা একেবারে কাছ থেকে লন্ডনবাসীর সিংহ দর্শনের বন্দোবস্তও করেছিলেন। কিন্তু আমাদের গৃহ বনবিড়াল, তাকে তো কেউ আগে দেখেনি বলেই হই হই কাণ্ড। মিস্টার পিট মানে বড়লাট উইলিয়াম পিট তখন ডাকসাইটে প্রধানমন্ত্রী। যাকে সবচেয়ে বেশি কষ্ট দিত ফরাসিদের বৈভব আর নিজের গেটে বাত। তিনি মোহিত হলেন লর্ড ক্লাইভের কীর্তিতে। হাউস অফ কমন্সে দাঁড়িয়ে বলে দিলেন, সর্বঘটে ইংরেজদের মহিমা সম্মান মর্যাদা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, অথচ ভারতবর্ষে একেবারে স্বর্গ থেকে নেমে আসা কোনো এক সেনানায়কের আবির্ভাব ঘটেছে। গঙ্গাপাড়ের দুর্গ বা দমদমার কান্ট্রি হাউসে বসে তো ক্লাইভের পক্ষে পিটের প্রশস্তি জানার কথা নয়, শুনেছিলেন অনেক পরে। পিটের মতো কোনো লোক ধন্য ধন্য করছে জেনে স্বভাবতই হয়েছিলেন আহ্লাদে আটখানা। প্রতিদানে উপহার কিছু না দিলেই নয়। তখনই নিশ্চয় তার মনে হয়েছে মীর জাফরের দেয়া সেই বন বিড়ালটাই পাঠিয়ে দিলে কেমন হয়। এমনিতে রাজা রাজরাদের মতোই হোমরা চোমরা আমলাদেরও অনেক সময় নিজস্ব পশুশালা থাকত, তাতে সমাজে তার ঠাটবাট বাড়ত বই কমতো না। সঙ্গে সাহেববাবুদের অদেখা জন্তু বলে তো কথাই নেই। আমাদের বনবিড়াল ভেট পাওয়া ইংরেজ সেনানায়ক লর্ড ক্লাইভের পোষ্যের ফিরিস্তি শুনলেও তো চোখ কপালে ওঠে। অবশ্য এদেশের নবাবী পশুশালার ঠাটবাটেও কম যায়নি। মেটিয়াবুরু যে ওয়াজেদ আলীর চিড়িয়াঘরের খবর কেনা রাখত। তার 375 জন বেগম, কিন্তু 24,000 পায়রা, খাঁচায় 23টি বাঘ, পুকুর ধারে বাগানে হাওয়া খেয়ে বেড়ায় আফ্রিকার জিরাফ। আমাদের আখ্যানে অবশ্য কোনো নবাব নন, লর্ড ক্লাইভেরই দাপাদাপি, যিনি বাংলার মসনদে বসা পুতুল রাজা মীর জাফরের ভেট কিম্ভূত বনবিড়ালকে মহার্ঘ ভেবে পাঠিয়ে দিলেন তার দেশের প্রধানমন্ত্রীর কাছে। নজরানাই বটে, সঙ্গে অপ্রত্যাশিত প্রশস্তির জন্য ধন্যবাদ জানিয়ে লম্বা চিঠি, যাতে কিনা বিলেতের ইংরেজরা তাকে নিয়ে নাবব বলে ঠাট্টা বন্ধ করে মূর্তি টুর্তি বসানোর ব্যবস্থা করে। আর ছেলেবেলাতেই গুন্ডামি করে নাম কুড়োনো সেনানায়কের চিঠি নিয়ে বিলেতের জাহাজে উঠে পড়লেন জন ওয়ালস, যিনি শুধুই কোম্পানির বিশ্বস্ত কর্মচারী নন, সম্পর্কে ক্লাইভের স্ত্রীর তুতো ভাই। দেখতে দেখতে চিঠির সঙ্গে পিটের উপহার ইংরেজি ক্যারাকাল ক্যাট অজানা প্রতিপালক সহ একদিন পৌঁছে গেল লন্ডনে। অবশ্য কেউ লেখেনি বনবিড়াল ভেট পেয়ে
উল্লাসিত হচ্ছেন সাহেব। সামারসেট আর কেন্টে ছুটি ছাটায় বড়লাট পিট বাগান করতেন জানা গিয়েছে, কিন্তু জীবজন্তুতে মতি ছিল বলে বিশেষ শোনা যায়নি। হয়তো সেই কারণেই সাত তাড়াতাড়ি পাল্টা উপহার হিসেবে তিনি রাজার কাছে জন্তুটিকে পাঠিয়ে দিলেন। রাজা আর কি করবেন, বঙ্গজয়ের চিহ্ন মনে করেই হয়তো তাকে দুর্গে জায়গা দিলেন। মুর্শিদাবাদী ঝোপঝাড় থেকে উড়ে আসা কোনো বনবিড়াল জুড়ে বসল টাওয়ার অফ লন্ডনে। তখন লর্ড ক্লাইভ স্থায়ীভাবে কলকাতাবাসী, নিবাস ফোর্ট উইলিয়াম। সপ্তাহান্তে ছুটি কাটান দমদমের বাগান বাড়িতে। তবে দুই জায়গার কোথাও তিনি বনবিড়াল দেখেছেন বলে কেউ কিচ্ছুটি লেখেনি। হয়তো প্রথম দেখে থাকবেন মুর্শিদকুলি বা আলিবর্দী শহরে। এমনটা অনুমান করার কারণ তার এক বিশ্বস্ত সৈনিক জন কর্নেলি মুর্শিদাবাদেই দর্শন পেয়েছিলেন বিনয় মজুমদারের দেবতা সিলভিয়া প্লাতের দস্যুর। কর্নেলিও মেজর জেনারেল ছিলেন, পূর্বপুরুষের ভিটেমাটি সুইজারল্যান্ডে। তার বাবাও ইংরেজদের হয়ে যুদ্ধ করার চাকরি করেছেন। এহেন সুপুত্র পলাশির প্রান্তরে কামান দাগার পাশাপাশি লিখতেন ডায়েরি। ডায়েরিতে লেখা হচ্ছে ক্লাইভের দলবলকে তুষ্ট রাখতে মির্জাফর নাটক পর্যন্ত দেখাচ্ছেন, প্রহসনও বলা যায়। ভাষার মাথামুন্ডু বুঝতে না পেরেও বিষয়বস্তুর হালকা আভাস দিয়েছেন সাহেব। আন্দাজ করেছেন নাটকের রূঢ়তাকে। কে জানে কিভাবে এও বুঝেছেন জীবনে ছিটে ফোটা অর্জন না করতেই যারা উপর মহলের নকল করে তাদেরই সেখানে কটাক্ষ করা হচ্ছে। ভাবুন, সেই নাটকে ভাঁড়ের ভাঁড়াবো সম্ভাব্য দর্শক হয়তো স্বয়ং ইংরেজ বীর বাহাদুর ক্লাইভও। পালার বর্ণনা এ কাহিনীর মুখ্য নয়, বরং চোখ রাখা যাক ইংরেজ বিনোদনের জন্য উপস্থাপিত অন্য এক বৃত্তান্তে, যেখানে সাহেব সুবোধের সামনে খোলা মাঠে নিয়ে আসা হচ্ছে চোখে কাপড় বাঁধা এক চিতাবাঘ। মাঠের অন্য মাথায় ছাড়া হচ্ছে কোনো হরিণ। রীতিমতো শেখানো পড়ানো চিতার চোখের কাপড় সরিয়ে দিতেই খেলা শুরু। সে পেটে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। হরিণও বুঝছে তার প্রাণ সংশয়, পালাচ্ছে পরিমরি করে। কর্নেলি লিখছেন, গাঁয়ের গরিব গুরবর চিতাবাঘ নেই, তা বলে কি সে রগড় করবে না? করবে বলেই এই খেলায় তাদের চিতার ডামি বনবিড়াল। সাহেব যাকে বলছেন সাইগুজ। আমাদের চেনা পোষ্য বনবিড়ালের দ্বিগুণ তার বহর, লম্বা কান, পাখির পালকের মতো লোম। এদিকে গেঁয়ো মানুষজন হরিণ কোথায় পাবে? তাই তাদের খেলায় বনবিড়ালের শিকার কখনো ছাগলছানা, কখনো বা খরগোশ, এমনকি সারমেয়। শুধু তো বনবিড়ালের কথা বললেন না আমবাগানে যুদ্ধ করা সাহেব, মানুষ খেকো বাঘ, কুমির, ভোঁদর, এমনকি তোপসে মাছের গল্পও শোনালেন। আমরা অবশ্য শুনতে চেয়েছিলাম ক্লাইভকে দেওয়া মির্জাফরের সেই ভেটের কথা, কিন্তু কর্নেলির ডায়েরিতে তার বৃত্তান্ত মোটে নাই। সে না থাকুক, এটুকু দিব্যি বোঝা গেল যে জীবজন্তুর নিষ্ঠুর বিচিত্র এক খেলার জন্য সাধারণ গ্রামবাসীরাও রীতিমতো নিজেদের কাছে ধরে বেঁধে রাখত বনবিড়াল, যাকে মনে ধরেছিল ক্লাইভেরও। না হলে কেন বিলেতে ফিরে চতুর্থ জর্জকে উপহার দিতে ভারত থেকে একটা বড় হাতি পাঠানোর জন্য সাদাসাদি করবেন বাংলার নতুন গভর্নর হেনরি ভ্যান্সিডার্টকে? আর না পেয়ে হতাশ হয়ে বলে বসবেন না পাওয়া গেলে একটা বনবিড়ালি অন্তত পাঠাতে, যার মানে বুনো মার্জারদের তার রীতিমতো কৌতূহল উদ্বেগকারী মনে হয়েছিল, এবং সেই কারণেই ধরে নিয়েছিলেন পিটের মতো বড় কর্তাও এমন উপঢৌকন পেয়ে বর্তে যাবেন। যদিও বাস্তবে আদৌ তা হয়নি বলেই ওয়ালসের হাত হওয়া সে জিপ পেয়েই পত্রপাঠ তার রাজাকে উপহার দিয়ে বসলেন। আমরা আবার ভাবছি ভাগ্যিস পিট রাজাকে উপহারটা দিলেন,
দিলেন বলেই টাওয়ারে বসে কোনো অজানা শিল্পী অমন নিখুঁত একটা ছবি এঁকে রাখলেন। আমাদের আফসোস অন্য জায়গায়। সেকালে বাঙালি আত্মকথা স্মৃতিকথা লেখেনি এমন তো নয়, কিন্তু বনবাদারে হামেশাই দেখা যায় এমন এক প্রাণীর কথা, তার কেন যে সেভাবে মনে পড়ল না কে জানে। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তের কথাই ধরা যাক। তার কলকাতার পুরাতন কাহিনী ও প্রথা ওইটুকু চটি বই, কিন্তু সেখানেও জায়গা পেয়েছে না জানি কত না জীবজন্তু। মহেন্দ্রনাথের মনে পড়েছে ছেলেবেলায় দেখা এঁদো পুকুর আর বাঁশঝাড়বাসী শিয়ালের উৎপাতের কথাও। তারা নাকি দত্তবাড়ির উপরের ঘর থেকে হাঁড়ি মাথায় সিঁড়ি দিয়ে নেমে আসতো। অনেক বাড়ি থেকে ছিনতাই করতো ছোট বাচ্চাদেরও। শেষে তল্লাটে তল্লাটে নেকড়ে কুকুর এসে যাওয়ায় শিয়ালেরা আর পেরে উঠল না। খালধার আর মানিকতলা বাগানের বাদরের কথাও বেশ রসিয়ে বলেছেন তিনি। সঙ্গে টিপ করে নরেন্দ্রনাথের ঠাকুর দালানে ঝুলে থাকা বাদুর মারার গল্পও। কিন্তু কে জানে মহেন্দ্রবাবুর মনে পড়েনি কলকাতার বনবিড়ালের কথা। তাহলে ততদিনে কি ঝোপঝাড়ের কলকাতা থেকে তারা পাত্তারি গুটিয়েছিল? হবে হয়তো। স্বামীজির ভাইয়ের কাল তো আর ক্লাইভের জামানার মতো অত প্রাচীন নয়। শিয়ালদের কথা রয়েছে ক্লাইভের সাগরেতের লেখাতেও। পলাশি জনিত ছলচাতুরি মিটিয়ে দেওয়ানি লাভের মুখে নতুন করে বিলেত থেকে ক্লাইভ সাহেব যখন এলেন, তখন তার শরীর মোটে ভালো যাচ্ছে না। ফোর্ট উইলিয়ামের থেকেও সে সময় নাকি তার দমদমের বাড়ি বেশ ভালো লাগত। এবার আর স্ত্রী মার্গারেটের সঙ্গে এলেন না, তিনি অন্তঃসত্ত্বা। এলেন তার ভাই এডমান্ডের সঙ্গে। ক্লাইভের ছায়াসঙ্গীর বাইরে এডমান্ডের আর একটা পরিচয় ছিল। তারা ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নেভেন মাস্কেলিনের ভাই বোন, যিনি কিনা দুই বন্ধুকে নিয়ে পৃথিবীর ভর মাপার উপায় বাতলে হইচই ফেলে দিয়েছিলেন। এই পর্বে নাববের অন্য দুই ছায়াসঙ্গী চিকিৎসক স্যামুয়েল ইংহাম ও ব্যক্তিগত সচিব রবার্ট স্ট্র্যাশি। তারাই দমদমের কান্ট্রি হাউস, যাকে সে সময় লোকে চিনত বুড়া কুঠি আর দমদম হাউস নামে, সেখানে বিশাল মাটির পাত্রে ভর্তি করে জল রেখে দিতেন শিয়ালদের তৃষ্ণা নিবারণ করতে। তবে মার্গারেটের শিয়ালে বিতৃষ্ণায় থাকার কথা। ফোর্ট উইলিয়ামে একবার তার পোষ্য ময়ূরকে ঝোপঝাড় থেকে এসে এই প্রাণীটি এমন জখম করেছিল যে তাকে বাঁচানো যায়নি। কাঁদতে কাঁদতেই ইংল্যান্ডে চিঠি লিখে মার্গারেট জানিয়েছিলেন সে কথা। এহেন আখ্যানে শিয়াল কাটায় আটকে গেলে চলবে না। সব বললে আস্ত একটা পশুশালাই বানিয়ে ফেলতে হয়। তবু বলি, শুধু কলকাতাতেই ক্লাইভ দম্পতির সংগ্রহে ছিল একটি শান্ত ময়না, ব্যাঘ্র শাবক, ভল্লুক, ময়ূর, বড় সাইজের একটা পেঁচা, দুটি সজারুও। মেমদের পরচর্যায় অনাগ্রহী মার্গারেট সারা দিনটাই কাটাতেন একটা মস্ত টেবিলে প্রিয় ময়নার সঙ্গে। 1764-তে ভারতে আসার সময় রিও ডি জেনেরোতে প্রায় 2 মাস আটকে ছিল ক্লাইভদের জাহাজ। শোনা যায় তখন তিনি মার্গারেটের জন্য একটা মারমোসেট বাঁদরও জুটিয়ে ফেলেছিলেন। ক্লাইভের কাছিমের কথা কে না জানে, যা তাকে ভেট দিয়েছিলেন ব্রিটিশ নাবিকেরা। একটি নয়, ভারত মহাসাগরে 3টি কচ্ছপ, যাদের মহামান্য একজন এই তো সেদিন বছর 15 আগে দেহ রাখলেন আলিপুর চিড়িয়াখানায়। ওই যে বললাম, ধরে ধরে সবার কথা বললে সত্যি পশুশালা হয়ে যাবে। কত বলা যায়। সবাই জানে ক্লাইভ ভেট নিতে ভালোবাসতেন। এমনি এমনি ইংরেজরা নাববের বৈভব আর প্রাচুর্য দেখে ভিড়মিখে চুরির মাল বলে চেঁচামেচি করেননি। ক্লাইভ জানতেন ইংল্যান্ডে কলকে পেতে তাকে ভেট দিতেও হবে, আর সবসময় যে তা পাউন্ড সিলিং সোনাদানা হবে এমনটা কিন্তু নয়। নজরানা হতে পারে বাঘসিংহ, এমনকি সেসব চড়া দামে বিক্রি করাও কিছু নয়। ব্যক্তিগত চিড়িয়াঘর বানিয়ে ঠাটবাট বাড়ানোর তাগিদ থাকা খদ্দেরও জুটে যেত। দ্য ডিউক অফ মারবোরো
তো ক্লাইভের বার্কলে স্কোয়ারের বাড়ি থেকেই অক্সফোর্ডশায়ারে নিয়ে গেলেন এক হৃষ্টপুষ্ট শার্দুল। হতে পারে সে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারই, যাকে সবাই মালবোরো টাইগার নামে সে সময় এক ডাকে চিনত। রানীর দেয়া গর্দভের সঙ্গে সেও একদিন চিড়িয়াখানার দর্শনীয় বস্তু হয়ে উঠল। বাঘ তো নয়, এই আখ্যানের নায়ক বাঘের মাসি। বাঘ বাঁচাতে চারদিকে কত আয়োজন, কিন্তু বনবেড়াল, তার কথা আর কে বা কবে কোন কালে ভেবেছে? বঙ্কিমের মতো কাতর একজনকেও কি পাওয়া গিয়েছিল? ক্লাইভের মার্জারের পরিণতি জেনে কারোর গালে এক ফোঁটা জলও কি গড়িয়েছিল? হতে পারে কান্নাকাটি করেছিলেন একজনই, বিলেতে পাঠানো সেই সার্ভেন্ট। জাহাজের খোলে অত মাস প্রাণীটির সঙ্গে কাটানো স্মৃতি, বা নবাবের বাগানে দেখভালের না জানি কত মুহূর্ত তাকে দুঃখে অভিভূত করতেই পারে। তাকেই যে চোখের সামনে দেখতে হলো লন্ডনের ঠান্ডায় নিউমোনিয়া হয়ে পোষ্যের মারা পড়া। দুর্গের ঘরে আগুন রেখেও যার যন্ত্রণার ছটফটানি লাঘব হয়নি। সান্ত্বনা বোধহয় একটাই, অজানা শিল্পের অলঙ্করণে পোষ্য আর পালকের অমরত্ব লাভ। যে ছবির ওপর বেশ কায়দা করে লিখে দেওয়া হলো দ্য সাগ ওয়েস্ট। কর্নেলের বানানটা অবশ্য একটুখানি আলাদা। তিনি লিখলেন সেই গোশ। সাহেবরা যে যেমন শুনলেন তেমন করেই লিখেছে। এমনিতে ইংরেজরা বলে থাকে ক্যারাকাল ক্যাট। ফ্রান্সের এক প্রকৃতিবিজ্ঞানী জানলেন তুরস্কের লোকেরা বলছে কারাকুলাক, যার অর্থ কালো কানের জঙ্গলি মার্জার। মনে হয় সেখান থেকেই হয়ে গেল ক্যারাকাল। আর এদেশে তার আর একটা নাম হলো খাগড়া বিড়াল। খাগড়া হলো বড় ঘাস বা সর। হতে পারে সেখানেই গা ঢাকা দিত বলে এমন নামকরণ। হতে পারে কোনো সরবন থেকেই ধরা হয়েছিল ক্লাইভের ভেট। কাকতালীয়ভাবে মির্জাফরের মুর্শিদাবাদে একটা জায়গার নামও খাগড়া। পিতলের বাসনকোসন যেখানে তৈরি হয়। ইংরেজরা যে সাগ ওয়েস্ট ইত্যাদি লিখলেন তার মোটামুটি ঠিকঠাক প্রতিবর্ণীকরণ সিয়াগুস। এটি পারসিক শব্দ। উর্দু বা হিন্দিতেও প্রায় একই উচ্চারণ। বৃক্ষ উৎপাটনের ঘোর কুলিতে শহর দূরস্থান। গাগঞ্জে ঝোপঝাড় থেকেও কার্যত হারিয়ে যাওয়া বনবিড়াল এখন যেন নিছকই একটা শব্দ, যে শব্দের ব্যুৎপত্তি নিয়েই শুধু কথা চলতে পারে, অথবা করা যেতে পারে বিলুপ্তপ্রায়দের আপতগ্রস্ত পরিণতি সংক্রান্ত সম্মেলন। প্রেক্ষাপটে প্রতিপালকের হাতে ধরা লর্ড ক্লাইভের অরণ্যচারী মার্জারের সেই ছবিটিও রাখা যেতে পারে, যে দেহ রাখতেই দুধে শল্য চিকিৎসক, অঙ্গব্যবচ্ছেদ বিদ্যায় পারদর্শী জন হান্টার ছুরি কাঁচি নিয়ে ঝুঁকে পড়লেন। ব্যবচ্ছেদ পর্ব মিটতেই লিখলেন টাওয়ার থেকে পাওয়া মেটে রঙের ক্যাট। ক্যাটের হাড়গোড় আবার রাখা হলো রয়্যাল কলেজ অফ সার্জেন্সে। সেখানে লেখা হয়েছিল বোনস অফ সার্গুস। একদিন অস্থিও অদৃশ্য হয়ে গেল। ভাগ্যবান পথের কবি তবু তো তার দেখা পেলেন। আমাদের হাতে রইল শুধুমাত্র লন্ডন ম্যাগাজিন। আমাদের আজকের প্রথম গল্প অর্থাৎ হুমায়ুন আহমেদের লেখা আলাউদ্দিনের চেরাগ গল্পে গল্প পাঠ স্কুলের হেডমাস্টার এবং ডাক্তারের ভূমিকায় আমি গল্পকথক প্রিয়ব্রত, নিশানাথবাবুর ভূমিকায় অরিন্দম মান্না এবং চেরাগের দৈত্যর ভূমিকায় অঙ্কিত সেনগুপ্ত। আমাদের আজকের দ্বিতীয় গল্প অর্থাৎ সন্দীপ দাশগুপ্তের লেখা লর্ড ক্লাইভের বনবিড়াল গল্পে সমগ্র গল্প পাঠে আমি গল্পকথক প্রিয়ব্রত। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।